27-28 ব্যাচের পোলাপাইন আজকে তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণী থেকে এমন 10টা এমসিকিউ করাবো পরীক্ষায়। এই এমসিকিউ গুলো প্রতি বছরই আসে। 10 মিনিটে 10টা এমসিকিউ আমি তোমাকে সলভ করাবো। চলো, প্রথম যে এমসিকিউ আমরা করব সেটা হচ্ছে ভাইয়া JW ডোবের আইনের ত্রয়ী কোনটি? এখন এই ত্রয়ী বলতে আসলে কি বুঝতেছো তুমি, সেটা আমরা এখান থেকে বুঝবো। যে ভাইয়া ডোবের আইনের ত্রয়ী সূত্র যেটা বলেছে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। যে কোনো মৌলর প্রথম মৌলটা এবং তৃতীয় নাম্বার মৌলটা ভর হবে মাঝখানের, মানে দ্বিতীয় মৌলটার ভরের সমান। তো কিরকম, আমি যদি দেখি এখানে অপশনে যে মৌলটা রয়েছে সেটা দিয়ে যদি আমি একটু করি, দেখো লিথিয়াম, এখানে যে লিথিয়াম রয়েছে এবং পাশাপাশি যে পটাশিয়াম রয়েছে এবং মাঝখানে রয়েছে সোডিয়াম, তাই তো? একটু বোঝার ট্রাই করো, লিথিয়ামের ভর এটা কি একই সিকোয়েন্সে রয়েছে? লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম একই গ্রুপ ভিত্তিক রয়েছে। লিথিয়ামটা 3 ভর, ওকে। সোডিয়ামের ভর কত? 11 আমরা জানি। পটাশিয়ামের ভর কত? 19, তাই তো? ওকে। এখন যে কথাটা ডোবের আইনার বলেছে সেটা হচ্ছে এরকম যে এই প্রথমটার ভর এবং তৃতীয়টার ভর যদি আমি যোগ করি তাহলে দেখো তো ভাইয়া 3 যোগ 19, এবং তারপর যদি তাকে অর্ধেক করি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি এখান থেকে 22/2, দ্যাটস মিন 11। তাহলে দেখো তো, আমি প্রথমটাকে এবং 3 নাম্বারটাকে যোগ করলাম, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করলে যেই যে মাঝেরটা পাওয়া গেল, এইটাই বলেছে ডোবের আইনার। কথা কি ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমার প্রথম শর্তকেই ফিল আপ করতেছে। বাকি শর্তগুলো তুমি এভাবে করে দেখবা, যেমন নাইট্রোজেনের ভর এবং এই শেষেরটার ভর যোগ করে, মানে ভ্যানাডিয়ামের ভর যোগ করে এই দেখবা মাঝখানটা তুমি পাবে না। তাই এটা আমার ক্রস, এটা ক্রস, এটা ক্রস। আশা করি ক্লিয়ার। প্রত্যেকটা এমসিকিউ মানে যেভাবেই আসুক না কেন ডোবের আইনার নিয়ে আশা করি তুমি পারবা। ওকে, গেল এটা। এখন পরের এমসিকিউটা একটু খেয়াল করে দেখো, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? এই অবস্থান্তর মৌল নিয়ে আসলে প্রতি বছরই কোয়েশ্চেন আসে। অবস্থান্তর মৌল নিয়ে প্রতি বছরই কোয়েশ্চেন আসবে। তো এইটা এমসিকিউটা ভালোভাবে তোমার করতে হবে। দেখো, অবস্থান্তর মৌল নয় যদি বলে, এটা আমি বেসিকটা তোমাকে একটু দিচ্ছি আগে, এমসিকিউ করতে সময় লাগবে না। অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয় কারা, আর আগে অবস্থান্তর মৌল কারা সেটা আমরা বের করব। অবস্থান্তর মৌল হচ্ছে তারা যাদের ডি অরবিটাল রয়েছে। দেখো ডি অরবিটাল রয়েছে বলতে কি, ডি অরবিটাল যদি আমি একটু কথাটা বলি, ডি অরবিটাল মানে ডি ব্লকভুক্ত মৌল যারা, ডি ব্লকভুক্ত মৌল যারা তাদের মধ্যে অবস্থান্তর মৌল লুকায় আছে। এখন ডি ব্লকভুক্ত মৌল যারা তারা কারা? আমরা জানি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, আমরা তো বেসিক্যালি এসএসসি লেভেলে এগুলো লাগে বেশি, এই জন্য আমরা স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত পড়ি। তো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোকে প্রত্যেকটার মধ্যেই ডি অরবিটাল আছে, তাই না? আমরা জানি 3D অরবিটাল রয়েছে, আমরা এগুলো ইলেকট্রোমিনার জানি। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত ডি ব্লকভুক্ত মৌল। বাট ভাইয়া স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যত মৌল আছে সব কি অবস্থান্তর মৌল? না। কেননা অবস্থান্তর মৌল হতে হলে, অবস্থান্তর মৌল হতে হলে তার সুস্থিত আয়নের D1 থেকে D9 পর্যন্ত তার পাওয়ার থাকতে হবে। মানে ডি অরবিটালে 1টা থেকে শুরু করে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, অবস্থান্তর মৌল মানে এই সুস্থিত আয়ন বলতে আবার কি বোঝাচ্ছে? আমি জাস্ট সিম্পল ভাবে তোমাকে একটা জিনিস বুঝাই। তুমি খেয়াল করো, আমি যদি স্ক্যান্ডিয়াম নেই, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রোবিন্যাসটা করব 1s স্কয়ার 2s স্কয়ার 2p পাওয়ার 6 3s স্কয়ার। স্ক্যান্ডিয়াম কত নম্বর মৌল জানো? 21 নম্বর মৌল। ওকে, তারপর কি হবে 3p পাওয়ার 6 4s স্কয়ার 3d পাওয়ার 1, তাই তো? ওকে, এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে অন্য একটা মৌল নেই, সাপোজ নিকেল নিলাম, এখানে নিকেল রয়েছে না, নিকেলটাকে নিলাম। নিকেল কত নম্বর মৌল? আমরা জানি 28 নম্বর মৌল। তো যদি ইলেকট্রোবিন্যাস করি এগুলো সব সেম, শুধু ঝামেলাটা এই জায়গাটায়। যদি 28 নম্বর মৌল তাহলে 4s স্কয়ার হবে 3d পাওয়ার, দেখো এই পর্যন্ত 20টা, এই পর্যন্ত কয়টা? 20টা, 4s স্কয়ার পর্যন্ত। তাহলে আমার লাগবে 28 মানে কি আরো 8টা লাগবে এখানে। ফাইন, হইলো ক্লিয়ার। তুমি একটা জিনিস খেয়াল করো, সুস্থিত আয়ন বলছে, এর মানে হচ্ছে নিকেল তার অরবিটাল থেকে 2টা ইলেকট্রনকে ত্যাগ করতে পারে। ওকে, করলো। স্ক্যান্ডিয়াম কি পারে? 3+, মানে 3টা ইলেকট্রনকে ত্যাগ করতে পারে, মানে সুস্থিত আয়ন অর্জন করতে হলে। তাহলে এ যদি 3টাকে ত্যাগ করে তাহলে এই এস থেকে যাবে 2টা আগে, 1 এই ডি থেকে যাবে 1টা। তাহলে টোটাল গেল কয়টা? 3টা চলে গেল। তাহলে 3d এর পাওয়ারটা আলটিমেটলি কত পড়ে থাকে? 0 পড়ে থাকে না? ফাইন। নিকেল দেখতে পাচ্ছি, নিকেল 2+,
মানে দুইটা ইলেকট্রন সরে যাবে, তাহলে ডি থেকে যাবে নাকি 4s থেকে যাবে? 4s থেকে যাবে, এস অরবিটাল থেকে যাবে। তাহলে দুইটা থেকে যদি চলে যায়, এখান থেকে যদি চলে যায়, তাহলে 4s পাওয়ার 0 পড়ে থাকে, বাট 3d পাওয়ার কত পড়ে থাকে? 8 পড়ে থাকে না? ইলেকট্রন যখন চলে যাচ্ছে ভাইয়া, আলটিমেটলি দেখো ডি এর পাওয়ার কিন্তু ওই যে 1 থেকে 9 এর মধ্যে আছে, কিন্তু স্ক্যান্ডিয়ামের বেলা ডি এর পাওয়ার কিন্তু 0 আছে। তাহলে আমি এটাকে ডি ব্লকভুক্ত মৌল বলতে পারবো, আলটিমেটলি একে অবস্থান্তর মৌল বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এর পাওয়ার তো 1 থেকে 9 এর মধ্যে নাই। ক্লিয়ার? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এটা আমি বলতে পারবো না, এটা হচ্ছে কি আমার অবস্থান্তর মৌল নয়। তাহলে পাশাপাশি আমি বলতে পারি তাহলে এটা অবস্থান্তর মৌল। এইরকম কিছু মৌল আছে, দেখো নিকেল, কপার। তার মানে আমরা 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 মনে রাখবো এখান থেকে, যেমন আমাদের রয়েছে কি ওই যে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এই দুইটা মৌল এই যে অবস্থান্তর মৌল নয়, বাট এরা ডি ব্লকমুক্ত মৌল। আচ্ছা, এখন দেখো এখানে রয়েছে কপার, এখানে রয়েছে কি কপার। তাহলে কপার এই যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক বাদে কপার এর মধ্যে আছে না? আছে। তার মানে এটা অবস্থান্তর মৌল, এটা অবস্থান্তর মৌল। দেখো মলিবডেনাম, মনে রাখবা মলিবডেনাম যেটা রয়েছে এটা হচ্ছে গ্রুপ 6 এর মৌল। তাহলে যারা 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 হচ্ছে কি তোমার গ্রুপ 3 এ রয়েছে, 3 এ রয়েছে, এবং এই যে জিঙ্ক, এই যে জিঙ্ক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কত 12 নাম্বার, 12 নাম্বার গ্রুপে রয়েছে। এরা হচ্ছে কি আমাদের কি অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম নিকেল, তারপর হচ্ছে কপার, এরপর হচ্ছে মলিবডেনাম, এটা যেহেতু 6 নাম্বার গ্রুপ, তাহলে আমি তো 3 এবং 12 কথা বলি নাই। তাহলে আলটিমেটলি এরা হচ্ছে গিয়ে তোমার অবস্থান্তর মৌল পড়ে থাকে কি আর্সেনিক, এবং এটা হচ্ছে 15 নম্বর গ্রুপের মৌল, 15 নম্বর গ্রুপের মৌল। আলটিমেটলি এ কিন্তু ডি ব্লকভুক্ত মৌল নয়, যেহেতু নয় তাহলে 15 নম্বর গ্রুপের মৌল। আলটিমেটলি আমি এখান থেকে কি বলতে পারি? আর্সেনিক এখানে অবস্থান্তর মৌল নয়। ক্লিয়ার? তার মানে তিনটাই অবস্থান্তর মৌল। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আমি একটু সময় নিয়ে বুঝাচ্ছি এটা, কারণ এখানে হচ্ছে কি বিষয়গুলো রয়েছে, তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার না করে তুমি বুঝতে পারবে না। একটু খেয়াল করো এইটা, দেখো n-1 ডি পাওয়ার 3 এবং এস এর পাওয়ার রয়েছে, দেখো এস এর পাওয়ার রয়েছে, ডি এর পাওয়ার রয়েছে, বলছে পর্যায় সারণীতে জেটের অবস্থান কোন গ্রুপে। যদি বলে কোন গ্রুপে অবস্থান, তাহলে মনে রাখবা যদি শেষ ইলেকট্রনটা এস অরবিটালে থাকে, এস অরবিটালে থাকে, এস অরবিটালে থাকে, তাহলে এস এর পাওয়ারে যা থাকবে, এস এর পাওয়ারে যা থাকবে সেটাই গ্রুপ। এটা গেল 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে এস এবং পি যদি একসাথে থাকে, তাহলে এস এর পাওয়ারে যা থাকবে, এস এর পাওয়ারে যা থাকবে এই দুটোর যোগফলটাই হচ্ছে গ্রুপ। এবং পাশাপাশি এর সাথে আমরা কি করতে হবে? এক্সট্রা 10 যোগ করতে হবে। তাহলে এস এবং পি থাকলে, এস এবং পি থাকলে ওর পাওয়ার গুলো যোগ দিব, পাশাপাশি ওর সাথে এক্সট্রা 10 যোগ করবো, তাহলে গ্রুপ পেয়ে যাব। এবং কোন ইলেকট্রন বিন্যাসে যদি এস এর পাওয়ার থাকে, পাশাপাশি ডি থাকে, ডি পাশাপাশি ডি, এস এবং ডি যদি থাকে পাশাপাশি, তাহলে ওদের পাওয়ার দুটো খালি যোগ করে দিব, তাহলে আমরা কি পাবো? গ্রুপ পেয়ে যাব। ক্লিয়ার? দেখি তো শেষ ইলেকট্রনটা, দেখো এস এবং এখানে হচ্ছে ডি, এস এবং ডি আসছে না একসাথে, তাহলে পাওয়ার যোগ করো, 3 আর 2 কত হবে? 5। তাহলে গ্রুপ নাম্বার কত? 5। পারবো? ওকে, পারবো। ডান, ক্লিয়ার। এরপর ভাইয়া খেয়াল করো, গ্রুপ 18 এর মৌল কোনটি? গ্রুপ 18 এর মৌল কোনটি? গ্রুপ 18 মধ্যে কারা থাকে? মনে রাখবা গ্রুপ 18 এর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস থাকে। কোন গ্যাস থাকে? নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস থাকে। যেহেতু ভাইয়া নিষ্ক্রিয় গ্যাস থাকে, তাহলে এখানে থাকবে কারা? ওই যে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে আর্গন। এখানে আর্গন থাকবে, এই যে এখানে একটা আর্গন দিয়ে দাও, নিয়ন আর্গন, একটু ওয়েট। ওকে, নিয়ন, এরপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন। এই যে এই মৌলগুলো সব নিষ্ক্রিয়, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকবে। তাহলে আমরা এখান থেকে একটু দেখি, এরপর হচ্ছে গিয়ে জেনন, রেডন, তারপর হচ্ছে অর্গানেশন থাকবে। তাহলে 18 এর মৌল কোনটি? এই যে মনে রাখবা অর্গানেশন, কোনটা? অর্গানেশন, বা এগুলো যদি থাকে অপশনে এগুলো। ডান? ওকে, এবং এটা কিন্তু 118 নম্বর মৌল। ওকে, নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? এই যে এইখানে একটু তাকাও, নিউল্যান্ডের অষ্টক সূত্র কোনটি? এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার বোর্ড পরীক্ষার জন্য। কেন? এই এমসিকিউটা করাতে গিয়ে আমি তোমাকে 4টা অপশনকে বিশ্লেষণ করব। খেয়াল করো, এখানে বলেছে কি ভাইয়া পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, ইলেকট্রন বিন্যাস। আমার সাথে লিখো একটু, বা আমার সাথে একটু নোট ডাউন করে রাখো, বইয়ে এক জায়গায় নোট করে রাখো এটা। দেখো ভাইয়া, যখন নিউল্যান্ডের কথা বলবে, নিউল্যান্ডের অষ্টক সূত্র, অষ্টক সূত্র, এই যে অষ্টক সূত্র, অষ্টক সূত্র, অষ্টক সূত্র, অষ্টক সূত্র কোনটা মেনটেন করা হয়?
পারমাণবিক ভর। কোনটা? পারমাণবিক ভর, মনে থাকবে পারমাণবিক ভর। যদি বলে মেন্ডেলিফের সূত্র, মেন্ডেলিফের সূত্র, মেন্ডেলিফের সূত্র, যদি বলে ভাইয়া মেন্ডেলিফের সূত্র, মেন্ডেলিফের সূত্র সেটা হচ্ছে ভাইয়া পারমাণবিক ভর। যদি বলে প্রশ্নে, যদি বলে প্রশ্নে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি বা মূল ভিত্তি, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কোনটি? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি, ভিত্তি কোনটি সেটা মনে রাখবা, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, মনে থাকবে না? ইলেকট্রন বিন্যাস। যদি বলে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হবে, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হবে ভাই কোনটা? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ওকে ডান। যদি বলে, যদি শুধু বলে পর্যায় সারণীর, পর্যায় সারণীর, পর্যায় এই জায়গাটা প্যাচ লাগে তোমাদের। ওকে, পর্যায় সারণীর যদি বলে মূল ভিত্তি, শুধু পর্যায় সারণীর মূল ভিত্তি, তখন তোমার যেটা হবে ভাইয়া সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। যদি বলে পর্যায় সারণীর মূল ভিত্তি প্রাণ কেন্দ্র, তাহলে সে হবে ইলেকট্রন বিন্যাস। যদি কথা থাকে আধুনিক পর্যায় সারণীর কথা, তাহলে হবে পারমাণবিক সংখ্যা। এবং যদি বলে মেন্ডেলিফের সূত্র কোনটাকে মেনটেন করে? পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছে। অষ্টক সূত্র মানে কি? পারমাণবিক ভর অনুযায়ী। এখন এই যে অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? ওকে ভাইয়া বুঝে ফেলছি, পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক সংখ্যাটা কি হবে? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। আচ্ছা, এরপর দেখো ইলেকট্রন বিন্যাস কি হবে? শুধু পর্যায় সারণীর মূল ভিত্তি। নিউটনের সংখ্যা এটা, এটা লাগবে না। ওকে না, এখন আসি পরে। হ্যাঁ, এই যে এই এমসিকিউটা, এটা একটু সময় নিব আমি, এটা একটু সময় নিব, এটা ভালো করে বুঝবা। ওকে, এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, বোর্ডে আসা এমসিকিউ, এবং এখানে কয়েকটা প্যাটার্ন আমাকে তোমার বোঝাতে হবে। প্রথমত ভাইয়া এই এমসিকিউর মধ্যে প্রথম প্যাটার্ন রয়েছে আকার নিয়ে। তো তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা, এটা আমার সাথে তুমি লিখো যে আকারের কথা বললে, আকার, আকার, আকারের কথা বললে, আকারের কথা বললে যদি উপর থেকে নিচে অথবা বাম থেকে ডানে যায়, বাম থেকে ডানে, এই যে বাম থেকে ডানে, এটা হচ্ছে বাম থেকে ডানে, বাম থেকে ডানে গেলে আকার কমে, আকার কমে, আকার কমে। আর উপর থেকে নিচে আসলে আকার বাড়ে, আকার বাড়ে। বিষয়টা বুঝতে পারছো? আকার বাড়ে, ওদিক গেলে কমে, এদিক গেলে বাড়ে। ওকে, এটা গেল। এরপর ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার কথা বলছে। তড়িৎ ঋণাত্মকতা কিভাবে হবে মনে রাখবা, এটা আমি পড়াবো, সমস্যা নাই, নেক্সট আরো এমসিকিউ আসবে এটার উপরে, আমরা পড়াবো। তড়িৎ ঋণাত্মকতার কথা যদি বলে, তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতার কথা যদি ভাইয়া তোমাকে বলে তড়িৎ ঋণাত্মকতা, তাহলে এটা মনে রাখবা, এটা এই যে বাম থেকে ডানে যাচ্ছে, উপর থেকে নিচে আসতেছে, তাহলে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, বাট উপর থেকে নিচে আসলে কমে, উপর থেকে নিচে আসলে কমে, আকারের বিপরীত। মনে থাকবে না? মনে থাকবে। এবং বলেছে অম্লধর্মী, অম্লধর্মী। যখন অম্লধর্মীর কথা বলবে তখন তোমার একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, যখন যখন অম্লধর্মীর কথা বলবে, অম্লধর্মী, 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 এই কথাটা যখন তোমাকে বলবে তখন তুমি বুঝবে এটা এটা বাম থেকে ডানে গেলে কি হবে, উপর থেকে নিচে আসলে কি হবে। এই জিনিসগুলো মনে রাখো, কিন্তু দেখবা পরীক্ষার সময় এগুলোই কাজে লাগতেছে, এগুলোই কাজে লাগছে, এই যে ট্রিক্স গুলো মনে রাখো। অম্লধর্মীর কথা বলবে যখন বাম থেকে ডানে যাবে আর উপর থেকে নিচে আসবে, তখন কি হবে জিনিসটা চিন্তা করো। বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব, অধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম বাড়ে। আর উপর থেকে নিচে আসলে অধাতব ধর্ম কমে। আর যদি অধাতব ধর্ম বাড়ে, তাহলে ওইখানে যে অক্সাইড থাকবে, অক্সাইড, তাহলে ওই অক্সাইডের, ওই অক্সাইডের, 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 অক্সাইডের ক্ষেত্রে অম্লধর্মতা বাড়বে, অম্লধর্মী বাড়বে, অম্লতা বা অম্লধর্ম বাড়ে, অম্লধর্ম বাড়ে, অম্লধর্ম বাড়ে। তাহলে অধাতব ধর্ম বাড়ে, ওইখানে যে অক্সাইড থাকবে, অক্সাইডের কি হবে, অম্ল ধর্ম বেড়ে যাবে। এবং এই পাশে কি হবে, এই পাশে হচ্ছে কি অম্ল ধর্ম কমবে, কমে, কমে। ওকে, ক্লিয়ার? চলো এটা এটা সলভ করি। এখানে বলেছে কি ভাইয়া পি এর আকার কিউ এর চেয়ে বেশি। দেখি আগে মৌলগুলোকে আইডেন্টিফিকেশন তো করতে হবে। পি মৌলটা হচ্ছে 14 নম্বর মৌল। 14 নম্বর মৌল কি? সিলিকন, সিলিকন ভাইয়া। ওকে, বুঝে ফেলছি, সিলিকন, সিলিকন, খেয়াল করো, সিলিকন। এরপর কিউ মৌলটা কি হবে? কিউ মৌলটা হচ্ছে কি ফসফরাস, তাই না? 15 নম্বর মৌল। আর 16 সালফার, এটা হচ্ছে ক্লোরিন। এই তো দেখো একই পর্যায়ের মৌল, একই পর্যায়ে, মানে পরপর মৌলগুলো, তাই না? একই পর্যায়ের, বাম থেকে ডানে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়, আকার, আকার কমে। বাম থেকে ডানে গেলে কি হয়, আকার কমে।
তাহলে সব থেকে ছোট আকার কোনটা? দেখো পি, পি মানে কোনটা? পি মানে হচ্ছে গিয়ে ভাইয়া সিলিকন, এই যে সিলিকন। আর কিউ মানে কোনটা? কিউ মানে হচ্ছে ফসফরাস। তাহলে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার কমে। তাহলে পি এর আকার কিউ এর চেয়ে বেশি। এই পি এর আকার, এই যে পি এর আকার, এই যে পি এর আকার কিউ এর চেয়ে কি বেশি। তাহলে বাম থেকে ডানে গেলে কম, তাহলে কার কম? এটার কম, আর এটার কি বেশি? তাহলে পি এর বেশি, পি এরটার বেশি। এই যে এই পি, এই পি বলতে এটা সিলিকনেরটা বেশি। ফাইন, তাহলে এটা ফলো করছে। আর এর ঋণাত্মকতা এস এর চেয়ে কম। আর বলতে কোনটা? আর বলতে কোনটা? আর বলতে হচ্ছে গিয়ে এই যে এটা সালফার এবং হচ্ছে ক্লোরিন। এস বলতে ক্লোরিন। তাহলে সালফার এবং ক্লোরিনের মধ্যে আর এর তড়িৎ ঋণাত্মকতা এস এর চেয়ে কম। এস এর চেয়ে কম কার তড়িৎ ঋণাত্মকতা? দেখো আর এর তড়িৎ ঋণাত্মকতা এস এর চেয়ে কম হবে। তাহলে আর বলতে কোনটা? এই যে এটা। এবং এস বলতে কোনটা? এটা। তাহলে পরপর এটা বাম থেকে ডানে যাচ্ছে। তাহলে বাম থেকে ডানে গেলে আমরা বলেছিলাম তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বাড়ে। তাহলে এটার বেশি আর এটা কি কম? এটার বেশি এটার কম। তাহলে আলটিমেটলি কি হবে? আর এবং এস এর মধ্যে, আর এবং এস এর মধ্যে কার বেশি? এটার বেশি। আর আরেকটা কম। তাহলে বলছে আর এর তড়িৎ ঋণাত্মকতা এস এর চেয়ে কম। এস এর চেয়ে কম না? কম। ওকে, তার মানে এস এর বেশি আর আরেকটা কি কম। ফিল আপ করতে পারছো? বুঝতে পারছো? ওকে, ডান। আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি কেন? যাতে তোমার মানে মাইন্ডটা খুলে যায়, বুঝতে পারো জিনিসটা। এখন আসি পরেরটা, PO2। PO2 মানে কি? পি মানে কি? সিলিকন, তাহলে সিলিকন অক্সাইড। এখন তুমি দেখো এরপর হচ্ছে গিয়ে Q2O3। Q2 এই যে ফসফরাস, এই যে ফসফরাস বসাবা, ফসফরাসের একটা অক্সাইড। এখন কথা হচ্ছে এই দুটোর মধ্যে বলছে এর চেয়ে বেশি অম্লধর্মী। হ্যাঁ, মানে PO2 যেটা আছে, Q2O3 এর চেয়ে বেশি অম্লধর্মী। PO2 Q2O3 এর চেয়ে, মানে এইটার চেয়ে এটা বেশি, এইটার চেয়ে এটা বেশি অম্লধর্মী। দেখি তো বলেছিলাম ফসফরাস আর কিউর মধ্যে তুলনা, এই যে ফসফরাস এবং কিউ, এই যে ফসফরাস এবং কিউ। আর ফসফরাস বলতে কি? যে পি, পি মানে হচ্ছে গিয়ে তোমার সিলিকন, এখানে পি মানে কি? সিলিকন। আর এখানে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে কি ভাইয়া? ফসফরাস। তাহলে এই যে সিলিকন এবং ফসফরাসের মধ্যে যে তুলনাটা হয়েছে, এখন অম্লধর্মিতা কার বেশি হবে? বলছিলাম বাম থেকে ডানে গেলে, মানে সিলিকন বামে আছে, ডানে আছে এইটা, বাম থেকে ডানে গেলে কি হবে? অধাতব ধর্ম বাড়বে। আর যার অধাতব ধর্ম বাড়বে তার ক্ষেত্রে অম্ল ধর্মটাও বাড়বে। তাহলে এটার বেশি হবে, এই যে এটা, এইটার বেশি হবে, এটার থেকে এটার বেশি হবে। তাহলে এটা যদি বেশি হয়, প্রশ্ন বলছে এটার বেশি, এটার বেশি, বাট এইখানে দেখলাম যে আসলে এটার বেশি হবে, এটার কম হবে। তাহলে এটা ভুল, এটা ভুল। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ফাইন, ক্লিয়ার। চলো এরপর, এরপর খেয়াল করে দেখো এখানে বলছে এটা করাই আসছি। বাচ্চারা অ্যান্সার দিয়ে ফেলো, কমেন্টে অ্যান্সার দিয়ে ফেলো। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল কি? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? আমরা বলেছিলাম পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আর এই যে নিউক্লিয়ন সংখ্যা মানে কি? ভরের সাথে তুলনা করা হয়। এবার দেখো পারমাণবিক সংখ্যা বলেছিলাম না? পারমাণবিক সংখ্যা কি? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি। আচ্ছা, ইলেকট্রোবিন্যাস কি বলেছিলাম? যে শুধুমাত্র পর্যায় সারণীর মূল ভিত্তি। ওকে, অথবা প্রাণকেন্দ্র বলা হয়। ডান, ডান। এরপর, এরপর এই যে এটা 1s স্কয়ার, এই যে এই পার্টটা দেখো, মৌলটি অবস্থান কোন গ্রুপে? অবস্থান বলছে না? ওই যে আমি কিন্তু তোমাকে দেখে আসছি অবস্থান কোন গ্রুপে। ডি এবং এস আছে না? ডি এবং এস, অথবা এস এবং ডি যদি থাকে ওর পাওয়ার গুলো জাস্ট যোগ করে দিবা। তাহলে 2 আর 1 কত হবে? 3। তাহলে কত নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে। ডান, দেখছো তুই মিলে শেষ। এরপর, এরপর খেয়াল করো জেড 12, 12 মানে কি? মৌলটির অবস্থান কোন পর্যায়ে? মানে 12 নাম্বার প্রোটন সংখ্যা। তাহলে 12 নাম্বার প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটা কোনটা? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কোনটা? ম্যাগনেসিয়াম হচ্ছে গিয়ে 12। বলছে পর্যায় সারণী কোন জায়গায় অবস্থান করতেছে। তাহলে তুমি এটা মনে রাখতে পারো, যে এটা আসলে এমনিতেও পারা যায় যে 12 এই সাথে কোথায়, মানে কোন জায়গাটা আছে। তো তুমি মনে রাখবে এটা, এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার হবে। বাট আমি তোমাকে বুঝাই দিচ্ছি 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p পাওয়ার 6, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে 3s স্কয়ার। যেহেতু বলছে কোন পর্যায়ে, দেখো এই যে সামনে যেটা থাকবে, সামনে যেটা থাকবে এটা হচ্ছে পর্যায়, আর পাওয়ার গুলো নিয়ে যদি হিসাব হয় তখন সেগুলো হচ্ছে গ্রুপ। তাহলে পর্যায় কত হবে? 3 নাম্বার পর্যায়। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে 3 নাম্বার পর্যায়। ওকে, পর্যায় সারণী গ্রুপ 18তে কতটি মৌল আছে? গ্রুপ 18তে কতটি মৌল আছে? দেখো গ্রুপ 18তে কে কে আছে? ওই যে আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ আছে, অলরেডি পড়ানো শেষ। তার মানে আমরা বুঝে ফেলছি 7টা। কয়টা? 7টা। ঠিক আছে, ওকে, ডান। এরপর দেখি ওকে, ওকে, তোমরা যারা আমাদের এখন পর্যন্ত প্রিমিয়াম কোর্সে যুক্ত হও নাই, প্রিমিয়াম কোর্সে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকটা এমসিকিউ বিশ্লেষণ করে দেখো, তোমাকে আমি প্রত্যেকটা জায়গা ভেঙে ভেঙে দেখাইছি। তো এর থেকে আরো প্রিমিয়াম ভাবে আমাদের বেসিক টু প্রো কোর্সগুলো হবে,
যারা এসএসসি 27 এবং 28 ব্যাচে রয়েছে, তোমরা যারা এখন পর্যন্ত অগোছালো প্রস্তুতি নিয়ে ঘুরপাক খাচ্ছ, সামনে তোমাদের টেস্ট প্রি-টেস্ট পরীক্ষা রয়েছে, বোর্ড পরীক্ষা রয়েছে, তাই ফাইনাল প্রিপারেশন নেওয়ার জন্য বাংলাদেশ প্রিমিয়াম কোর্সে যুক্ত হয়ে যাও। এখানে নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, বেস্ট একটা